হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা অ্যাকচুয়ালি এনসিইআরটি সায়েন্সের যে আমরা ক্লাস করেছিলাম সেখানে ক্লাস 10-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটার নাম হচ্ছে লাইট এবং লাইটের রিফ্লেকশন। আমরা লাইট চ্যাপ্টারটাকে 3টে ভাগে ভাগ করেছি। ফার্স্ট চ্যাপ্টারটায় যথাক্রমে প্রতিফলন বা রিফ্লেকশন পড়াবো ফার্স্ট ভিডিওর মাধ্যমে, এবং সেকেন্ড ভিডিওর মাধ্যমে আমরা প্রতিসরণ যেটাকে রিফ্রাকশনটা পড়াবো। এবং এই টোটাল ক্লাসটা কমপ্লিট করার পর আমি এর যে ক্যালকুলেটিভ ম্যাথসগুলো যেগুলো অ্যাকচুয়ালি নিউমেরিক্যালসগুলো এবং ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো সেগুলো আমি কিন্তু আলাদা ভিডিও করব। আমি এই টেক্সটের সাথে আর এই ভিডিওটা অ্যাড করিনি, কারণ অ্যাকচুয়াল অ্যাকচুয়াল যদি বলা হয় যে নিউমেরিক্যালস বা ম্যাথস, যেগুলো ফিজিক্সের ম্যাথস বা সামথিং এলস যাই বলো না কেন, সেগুলো যদি পরীক্ষায় এসে থাকে এই যেটি লাইট চ্যাপ্টার থেকে তার মধ্যে মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যাথসগুলো আসে। তাই আগে আমি চ্যাপ্টারের ডিটেলসটা পুরো লাইন বা লাইন যেটি গো থ্রু করবো, যেখানে তোমরা ইন ডেপথে গিয়ে এর কনসেপ্টটা বুঝতে পারবে এবং প্রত্যেকটা স্টেপ এবং প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট। এবং ভিডিওটাকে মন দিয়ে দেখলে তবে এর কনসেপ্টগুলো তোমরা যেটা বুঝতে পারবে। এখানে কিন্তু অনেক সাইনের ব্যাপার আছে যেগুলো অ্যাকচুয়ালি লাইটের নিউমেরিক্যালস করতে খুবই কাজে লাগে। সেগুলো যদি ঠিকঠাক না বোঝো, একটু যদি এদিক ওদিক হয়ে যায়, প্লাস মাইনাস যদি এদিক ওদিক উল্টে যায়, তাহলে কিন্তু টোটাল নিউমেরিক্যালসটার অ্যান্সার ভুল আসবে এবং অপশান ওয়াইজ তোমাদের চোখের সামনে এক অপশান আসবে, অ্যান্সার হবে অন্য। সুতরাং এখান থেকে নেগেটিভ মার্কস পাওয়ার চান্স সব থেকে বেশি। সেই জন্য এই চ্যাপ্টার, বিশেষ করে এই লাইট চ্যাপ্টারটাকে আমি একটা ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে এক্স্যাক্টলি যেটিকে 30 থেকে 40টা মতো কোশ্চেন আমি একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব, যেটা একদম কংক্রিট টোটাল এই লাইটের উপরে তোমাদের দখলটাকে বাড়াবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিও কন্টিনিউ করি। লেটস স্টার্ট। প্রথম চলে আসছে, ও তো লাইট জানোই। এখন যেগুলো আমরা আমাদের চোখের সামনে যেগুলো অ্যাকচুয়ালি প্রতিদিন দেখে থাকি সেগুলোর মধ্যে যেমন এই দর্পণ দ্বারা যে প্রতিবিম্ব হয়, দর্পণ মানে বলা হয় মিরর। অ্যাকচুয়ালি যে প্রতিফলিত আলো আমাদের চোখে যখন কোনো বস্তুর উপর পড়ে প্রতিফলিত হয়ে সেটা আমাদের চোখের এক ধরনের দৃশ্যমান হয়, এখন আমাদেরকে দেখতে সক্ষম করে তোলে। তাই একটা স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো সঞ্চালিত হয় বলে আমরা স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়েই দেখতে সমর্থ হই। তাই দর্পণের দ্বারা প্রতিবিম্ব গঠন অথবা নক্ষত্রের ঝিকিমিকি রামধনুর সৌন্দর্যময় রংসমূহ একটা মাধ্যমে আলো বেঁকে যাওয়া প্রভৃতির সঙ্গে আলোর প্রভৃতির মতো আলোর সঙ্গে সংশ্লিষ্ট কিছু সংখ্যক সাধারণ চমৎকার ঘটনাবলী বর্তমান আছে, যেগুলো আমরা আলোর যেটি ঘটনাবলী হিসাবে বলে থাকি। তো তাই তো মোটামুটি যাই হোক, জানো এটাই যে আলো একটা ক্ষুদ্র আলোক উৎসের দ্বারা একটা অস্বচ্ছ বস্তুর তীক্ষ্ণ ছায়া আমাদের এই ঘটনা বা আলোর সরলকি পথটাকে নির্দেশ করে থাকে, যেটা একটা প্রায় আলোক রশ্মিরূপে প্রকাশ পায়। এখন আলো সম্পর্কে যাবতীয় যা কিছু আমরা জানবো সেটা আমরা জানবো পরের স্লাইডে। অ্যাকচুয়ালি আলোর প্রতিফলন জানার আগে আলোর প্রতিফলনের সম্পর্কে জানবো, যেখানে বলা হচ্ছে যে আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে এসে প্রতিফলিত হয়, আপতিত তাকে বলা আপতিত রশ্মি, একে বলা আপতিত রশ্মি। এসে অ্যাকচুয়ালি প্রতিফলিত হচ্ছে এবং হয়ে একটা নির্দিষ্ট কোণে আপতিত হয়, হয়ে তারপরে এটা প্রতিফলিত হয়। এটা অ্যাকচুয়ালি প্রতিফলিত রশ্মি, যাকে বলা হয় রিফ্লেক্টেড রে। এখন এই আলোর প্রতিফলনকে আমরা মোটামুটি অ্যাকচুয়ালভাবে যেটাকে দুটো ভাগে ভাগ করি। একটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন, আর একটাকে বলা অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনটা মোটামুটি সমতলে আপতিত হয়, ঠিক আছে, যখন সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ যখন মসৃণ তলে আপতিত হয়ে আপতিত হলে প্রতিফলিত আলোকরশ্মিগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসাবে একটা নির্দিষ্ট দিকে চলে যায়, তখন তাকে বলা হয় যে ওই বলা হয় নিয়মিত প্রতিফলন। এখন এই নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে, এর এক্সাম্পলগুলো যদি বলে থাকি সেটা হয়ে থাকে আয়না। তাহলে এর নিয়মিত প্রতিফলনের এক্সাম্পলগুলো হলো আয়না, আয়না বলা যেতে পারে। তারপরে যে কোনো মসৃণ ধাতব তল এটাও বলা যেতে পারে। এগুলো অ্যাকচুয়ালি নিয়মিত প্রতিফলন হিসেবে কাজ করে, এবং এই ধরনের প্রতিফলন অ্যাকচুয়ালি কী হয়, এর ম্যাক্সিমামটাই আমাদের চোখে এসে পড়ে। সেই জন্য আমাদেরকে চকচকে দেখায়। আমরা যে কোনো জিনিসে চকচকে দেখতে পাই সেটা কিন্তু নিয়মিত প্রতিফলনের ফল। চকচকে দেখায় এটা কারণ হচ্ছে নিয়মিত প্রতিফলনের ফল। ওকে, তো
এছাড়া এই ধরনের প্রতিফলনের ফলে কিন্তু প্রতিবিম্ব যাকে বলা হয় ইমেজ তৈরি হয়। এই নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে ম্যাক্সিমামটা ইমেজ তৈরি করে। প্রতিফলন যাকে বলা হয় ইমেজ, এটা আমরা ওই পরে দেখব। সৎ প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব যে কনসেপ্টটা দেখব, সেখানে আমরা ইমেজ তৈরি হয় কোথায়? নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে, যাকে বলা হয় রেগুলার। আর ইরেগুলার প্রতিফলনের ক্ষেত্রে কী হয়? সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত হয়ে, মানে এটা চারদিকে, মানে এটা অ্যাকচুয়ালি পরে সমান্তরাল জায়গা না, এটা সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কোনো একটা অমসৃণ তলে আপতিত হলে আলোকরশ্মিগুচ্ছটা চারদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে? এটাকে বলা হয় যে বিক্ষিপ্ত প্রতিফলন বলা। এবং এক্ষেত্রে বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বগুলো অসমান্তরাল হয়। এই যে আপতিত এই যে আলোগুলো আসছে 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 এবং এগুলো মোটামুটি অসমান হয়, সেই জন্য অ্যাকচুয়ালি এর প্রতিফলনের যে মানে অবিলম্বগুলো মোটামুটি, এই যে আমরা এখানে একটা অবিলম্ব কেটেছিলাম, এটাকে বলা হয় অভিলম্ব। এটা কি হচ্ছে? এটা অবিলম্ব সমান হচ্ছিল। এর ক্ষেত্রে যদি আমরা টেনে থাকি, অবিলম্বটা মোটামুটি সমান হবে, বাট এর ক্ষেত্রে পার্টিকুলার কোনো অবিলম্ব থাকবে না, সেই জন্য অবিলম্বগুলো সমান হবে না। যে আমরা অ্যাকচুয়ালি কোথায় দেখতে পাই? ঘরের দেওয়াল। সব থেকে বেস্ট এক্সাম্পল আমাদের যেটা ঘরের দেওয়াল, সিনেমার পর্দা, তারপরে হচ্ছে বইয়ের পাতা বলতে পারি আমরা। এই সমস্ত জায়গাতে মোটামুটি অনিয়মিত প্রতিফলন হয়ে থাকে, ঠিক আছে? আর সেই জন্য এই জাতীয় এই যে যখন এই বিক্ষিপ্ত প্রতিফলন যেটা হয়, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিবিম্ব, এখানে তো প্রতিবিম্ব হয় না, এখানে বিক্ষিপ্ত প্রতিফলনে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, প্রতিবিম্ব হয় না, ঠিক আছে? এর ক্ষেত্রে। আর সেই জন্য এটা কি হয়? আলোটা চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই জন্য আমাদের চোখে মোটামুটি সমান উজ্জ্বল থাকে, মানে যে কোনো দিক থেকেই আমরা সমান উজ্জ্বল দেখতে পাই। ওই জন্য সিনেমার পর্দা অ্যাকচুয়ালি বিক্ষিপ্ত পরিমাণে যে কোনো দিক থেকে সমান উজ্জ্বল দেখায়। ওকে, সেই জন্য অ্যাকচুয়ালি আমরা কি করে থাকি, আমাদের ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো হয় সিনেমার পর্দাতে ক্ষেত্রে কি হয়, সিনেমার পর্দায় যখন আমরা দেখি আলোক রশ্মি মোটামুটি ওই মানে ওর যে অ্যাকচুয়ালি পর্দাটা বিক্ষিপ্ত, মানে অমসৃণ হয়, এবং অমসৃণ হওয়ার জন্য এখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়, এবং সেই জন্য অ্যাকচুয়ালি ওই ছবিটা চারদিকে ছড়িয়ে পড়ে। সেই জন্য যে কোনো সিনেমা হলে যে কোনো পজিশনে থাকা দর্শক সেই যে কোনো পজিশন থেকে পর্দাটাকে দেখতে পায়, এবং পর্দাটা সাদা হয়। সেই জন্য কি হয়, মানে কেন সাদা হয়? সাদা হওয়ার জন্য প্রতিফলনটা খুব ভালোভাবে হয়, মানে মানে আলোর যে আলোটা আসে তার ম্যাক্সিমামটাকেই রিফ্লেক্ট করে, সেই জন্য যে ঠিক ছবিটা উজ্জ্বল হয়। সেই জন্য সিনেমার এতে পর্দায় যত রকমের সাদা এবং অমসৃণ, পর্দাটা সাদা হয় এবং অমসৃণ হয়, এবং এখানে অ্যাকচুয়ালি হয়ে থাকে, মানে বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়, ঠিক আছে? তার মানে আমরা মোটামুটি রিফ্লেকশন সম্পর্কে জানলাম, এর ফর্মুলা জানবো। তো আলোর গতিপথে, এখন এই যে আলোর গতিপথে, তার আগে আমরা এটা দেখে নিই যে আলোর গতিপথে যখন কোনো অস্বচ্ছ বস্তুকে রাখা হয়, যখন আলোর গতিপথে রাখা কোনো অস্বচ্ছ বস্তু খুব ছোট হলে আলো বস্তুর ধার ঘেঁষে বেঁকে যাওয়ার এক ধরনের প্রবণতা দেখায়, এবং সরলরেখায় এটা চলে না, ঠিক আছে? এই ঘটনাকে বলা হয় ডিফ্র্যাকশন, বা বলা হয় আলোর অপবর্তন। তার মানে আলোর অপবর্তন কি? আলোর গতিপথে যদি কোনো একটা অস্বচ্ছ বস্তুকে রাখা হয়, অস্বচ্ছ বস্তু খুবই ছোট হলে আলো ওই বস্তুটার ধার ঘেঁষে বেঁকে যাওয়ার প্রবণতা দেখায়, সরলরেখায় চলে না। তাহলে এই যে আলো এই যে ডিরেকশন চেঞ্জ করছে, আলোর যে ডিরেকশন এই যে চেঞ্জ করছে, সেক্ষেত্রে আলোর সরলরৈখিক আচরণ ধারণাটা ব্যর্থ হয়। তাই আলোর এই অপবর্তনের এই ব্যাখ্যায় আলোকে এক প্রকার তরঙ্গ রূপে ধরা হয়েছে, যেটাকে বলা ওয়েভ ইন নেচার। আলোর যে ওয়েভ নেচার, অ্যাকচুয়ালি এই যে ডিফ্র্যাকশনের ব্যাপারটা আলোর ওয়েভ নেচারকে ক্যারেক্টারিস্টিক করে। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে আলোর ওয়েভ নেচারের জন্য দায়ী কোনটা। তো যখন আসবে কোশ্চেন, যখন যেটি বলা হয় ডিফ্র্যাকশন, তো অপবর্তনের মতো এই যে ঘটনায় আলোকে এক প্রকার তরঙ্গ রূপে যে ঠিক ধরে নেওয়া হয়েছে। তাই বিংশ শতাব্দীর শুরুতে মোটামুটি জানা গেছে যে যেটি পদার্থের সাথে আলোর অন্তঃক্রিয়া ব্যাখ্যায় আলো তরঙ্গ তত্ত্বটা পর্যাপ্ত নয়, সেই জন্য আলো অনেকটা কণাসমূহে একটা শোতনের আচরণ করে। তাহলে একদিকে কণাসমূহ শোতন বলা হয় পার্টিকেলস হিসাবেও কাজ করে, আলো একদিকে পার্টিকেল হিসেবে কাজ করছে,
পার্টিকেল হিসেবে কাজ করছে, আবার আলো আবার হচ্ছে কি ওয়েভ হিসেবে কাজ করছে তার ডিফ্র্যাকশন নেচারের মাধ্যমে। এখন আলোর সঠিক মানে যেটি প্রকৃতি সম্পর্কে যতক্ষণ না পর্যন্ত আলোর আধুনিক কোয়ান্টাম তত্ত্ব প্রকাশিত হয় ততক্ষণ পর্যন্ত দ্বন্দ্ব ছিল, যেখানে আলো এককভাবে কোনো তরঙ্গ বা কোনো কণা না কোনো কণা, সেক্ষেত্রে নতুন তরঙ্গ তত্ত্বটা প্রকৃতির সাথে আলোর কণা ধর্ম সামঞ্জস্যকেই বিধান করে। মানে অ্যাকচুয়ালি আলোর ওই পার্টিকেল নেচারটাকেই অ্যাকচুয়ালি যে কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে সেটাকে প্রকাশ করা হয়। কোয়ান্টাম তত্ত্বে বলা হয় যে এই আলো মোটামুটি কণা তত্ত্ব হিসেবে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এখন এখানে কোশ্চেন আসতে পারে যে আলোর ওয়েভ নেচার বা তরঙ্গ ধর্ম কোন ধরনের বৈশিষ্ট্য থেকে পাওয়া হয়, তখন বলতে হবে যে ডিফ্র্যাকশন। আলোর প্রতিফলন, এখন আলোর প্রতিফলন সংক্রান্ত কটা সূত্র আছে, সেক্ষেত্রে বলা হয় যে স্নেলস ল। সেক্ষেত্রে কি বলা হয়, আলো মোটামুটি প্রতিফলন কোণ আপতন কোণের মান যখন আলোকরশ্মি, ধরো এখানে আলোকরশ্মি আসছে, এসে এই যাচ্ছে, এই মাঝখানে একটা অবিলম্ব রয়েছে, জাস্ট এটাকে ধরে নাও, আমি অতটা ভালো আঁকতে পারলাম না। তো সেক্ষেত্রে বলা আপতন কোণ কোণের মান সমান হয়, মানে এটা যদি আই হয়, এটা যদি আর হয়, আই ইকুয়াল টু আর হবে। আর আপতিত রশ্মি প্রতিফলন আপতন বিন্দুতে দর্পণের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকবে। এই তিনটে অবিলম্ব, আপতিত রশ্মি এবং দর্পণের প্রতিফলন এরা মোটামুটি একই সমতলে থাকবে, এটাই বলা হয়েছে। এবং প্রতিফলনের এই সূত্রগুলো মোটামুটি গোলীয় তল সহ সমস্ত প্রকার প্রতিফলক তলের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। এবং সেক্ষেত্রে সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব বা ইমেজ গঠনের সাথে এটা পরিচিত। এখন এই প্রতিবিম্বের ধর্মাবলী কি ধরনের হয়, সেক্ষেত্রে আমরা ইমেজকে দুভাগে ভাগ করি। একটা অসৎ বা ভার্চুয়াল ইমেজ, একটাকে বলা হয় যেটা একটু সমশীর্ষ হয়, মানে ইরেক্ট হয়, সোজা হয়। আর প্রতিবিম্বের মোটামুটি আকার বস্তুর আকারের সমান হয়ে থাকে। এখন যে প্রতিবিম্ব গঠন করে কোন ধরনের প্রতিফলনে, তখন বলা হয় রেগুলার প্রতিফলনে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, এখন এই প্রতিবিম্বের সংজ্ঞা আমরা দেখবো, তার আগে দেখে নিই যে মোটামুটি গঠিত প্রতিবিম্বটা মানে প্রতিবিম্বের আকার বস্তুর আকার যখন সমান হবে এবং গঠিত প্রতিবিম্ব দর্পণের পেছনে ঠিক ততটা দূরে থাকে, ঠিক যতটা দূরে বস্তু দর্পণের সামনে থাকে। ঠিক আছে, তাই প্রতিবিম্বটাকে পার্শ্বীয়ভাবে উল্টানো বা ইনভার্টেড হতে পারে। আর প্রতিফলক তল বক্র হলে প্রতিবিম্ব কেমন হবে সেক্ষেত্রে আমরা দেখব। তার মানে এখান থেকে আমরা কী জানলাম, মোটামুটি প্রতিফলনের সূত্রগুলো কাজে লাগিয়ে গোলকীয় তলে প্রতিফলনের মানে প্রতিফলক তলে প্রযোজ্য হয়, সেক্ষেত্রে আমরা ইমেজ পাই যাকে বলা হয় প্রতিবিম্ব। প্রতিবিম্ব ধর্মলম্বীগুলোর মধ্যে কী হয়, প্রতিবিম্ব মোটামুটি সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ হয়। যে কোনো সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব সর্বদা অসৎ হয়, মানে ভার্চুয়াল হয়, এবং সমশীর্ষ হয়, মানে সোজা হয়। আর প্রতিবিম্বের আকার সবসময় বস্তুর আকারের সমান হয়। গঠিত প্রতিবিম্বটা মোটামুটি দর্পণের পেছনে ঠিক ততটা দূরে থাকে, ঠিক যতটা দূরত্বে বস্তু দর্পণের সামনে থাকে। ঠিক আছে, অর্থাৎ প্রতিবিম্বটা পার্শ্বভাবে উল্টানো হতে পারে। সেক্ষেত্রে মানে ওই প্রতিবিম্বের ব্যাপারটা এখান থেকে জানলাম। এবারে এখানে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে যে প্রতিবিম্ব কাকে বলে। তাই মানে প্রতিবিম্ব যদি কনসেপ্ট যেটি বলতে হয়, সেক্ষেত্রে বলবো যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ যখন মানে প্রতিফলিত বা যদি প্রতিষ্ঠিত হয় কোনো একটা বিন্দুতে এসে মিলিত হয়, সেক্ষেত্রে ওই বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর বলা হয় যে প্রতিবিম্বের আকার আমরা দেখবো একটা, সেটা তার আগে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এইটা যে দর্পণের ওই ব্যাপারটা। দর্পণের ব্যাপারে জানার আগে 1 মিনিট প্রতিবিম্বটা দেখে নিই। প্রতিবিম্বের এটা কোথায় গেলো স্লাইডটা, প্রতিবিম্বের স্লাইডটা কোথায়, এই তো প্রতিবিম্ব মোটামুটি প্রতিবিম্ব দুই প্রকার হয়। এবার তার মধ্যে প্রথম যেটা হয় যাকে বলা হয় সৎ প্রতিবিম্ব, যাকে বলা হয় রিয়েল ইমেজ, আর এটাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। এখন ইমেজের সংজ্ঞা যদি বলা হয়, ইমেজের সংজ্ঞার ক্ষেত্রে কী হচ্ছে, ইমেজ হচ্ছে কি ওই বস্তু দ্বারা আলোকরশ্মি বিন্দু, এই ধরো একটা আলোকরশ্মি বিন্দু, এটা একটা বস্তু আছে অবজেক্ট, এটা মোটামুটি যাচ্ছে দর্পণের সামনে যাচ্ছে, এটা এক ধরনের কনকেভ মিরর। কনকেভ মিররের স্ট্রাকচারটা হয়ে থাকে এরকম, আর কনভেক্স মিররের ক্ষেত্রে স্ট্রাকচারটা হয়ে থাকে এরকম, এটাকে বলা অবতল। এর বাইরেটা আর এর ভিতরটা, আর এর বাইরেটা প্রতিফলক তল হিসেবে কাজ করে। এটা অ্যাকচুয়ালি কনকেভ মিরর, এটা কনভেক্স। এটা আমরা যাব, তার আগে আমরা এই স্লাইডটা পড়িয়ে দিই, যেখানে বলা হচ্ছে যে বিন্দু উৎস থেকে আলোকরশ্মি গুচ্ছ দর্পণে প্রতিফলিত হওয়ার পর যদি দ্বিতীয় বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে মিলিত হয়, তখন তাকে এবং প্রতিবিম্ব গঠন করে। ধরো এই আলোকরশ্মি গুচ্ছগুলো আসছে,
তাহলে এখান থেকে মোটামুটি আমি যেটিকে এখান থেকে দুখানা আলোকেই ধরা হয়েছে, যেটা প্রতিফলক তলে প্রতিফলিত হচ্ছে। তার মানে এটা আমাদের একটা অবতল দর্পণ, অবতল দর্পণের প্রতিফলক তল হচ্ছে এইটা, এই সাইডটা। এখন এখানে প্রতিফলিত হওয়ার পর এই যে দুটো বিন্দু যদি মিলিত হয়, সেখানে ওই বস্তুটার সমান একটা প্রতিবিম্ব তৈরি হয়, এটাকেই বলা হয় রিয়েল ইমেজ। আর যদি সেটা মিলিত না হয় তখন তাকে কী বলা হবে? তখন বলা হয় ভার্চুয়াল ইমেজ, যেটা আমরা মানে দেখবো পরের স্লাইডে। তার মানে বলা হচ্ছে এটাই যে সদ্বিম্ব, তাহলে সদ্বিম্বের ক্ষেত্রে কী হয়? সদ্বিম্ব যাকে বলা রিয়েল ইমেজ, সদ্বিম্ব সবসময় উল্টানো হয়, সবসময় ইরেক্ট হয়, মানে সবসময় ইরেক্ট নয়, সবসময় উল্টানো হয়, এবং এটাকে মোটামুটি পর্দায় ফেলা যায়। সদ্বিম্বকে মোটামুটি ইরেক্ট হয়, মানে বলা হয় উল্টানো হয়, এবং একে পর্দায় ফেলা যায়, যেটা আমরা এখান থেকে দেখছিলাম। কোথায় গেল? এই তো, যে উল্টানো ইনভার্টেড হয়ে থাকে, এটাকে যে ইনভার্টেড হয় সবসময় সদ্বিম্ব। ঠিক আছে, আবার পরের স্লাইডে চলে যাই, এখান থেকে আমরা দেখবো ব্যাপারটাকে। এই তো, যে সদ্বিম্ব সবসময় উল্টানো হয়ে থাকে এবং সদ্বিম্ব মোটামুটি একে পর্দায় ফেলা যায়। ঠিক আছে, আর এখানে এখানে সদ্বিম্ব গঠনে একটা কথা বলা হয়েছে। তার আগে এবং এরপরে দেখবো আমরা অসদ্বিম্বর কথা। যেমন বলা হয়েছে যে আলোক উৎস থেকে যদি কোনো বিন্দু উৎস আলোকরশ্মি নির্গত হওয়ার পর দর্পণে প্রতিফলিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হয়, তখন তাকে বলা হবে যে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎ প্রতিমা বলা হয়, যাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। এই কনসেপ্টগুলো না জানলে না অ্যাকচুয়ালি সমস্যা হবে পরবর্তীকালে, সেই জন্য এগুলো ইনসাইটিতে নেই, বাট আমি এগুলোকে অ্যাড করেছি খানিকটা। এখানে বলা হচ্ছে, যেমন ধরো এটা অবজেক্ট রয়েছে, এখানে এর প্রতিফলক তল হচ্ছে এইটা, তাহলে প্রতিফলক তল থেকে মোটামুটি এই যখন প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে আলো যাচ্ছে, তা আলো যাওয়ার পর সেটা আবার ব্যাক করে ফিরছে। এখন এটাকে আমরা জাস্ট বর্ধিত করে মিট করানোর চেষ্টা করেছি। তবে দ্বিতীয় বিন্দুকে বলতে হবে দর্পণে প্রতিফলিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দু থেকে যদি নির্গত হচ্ছে বলে মনে হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বলা হয় অ্যাকচুয়ালি। এই যে এখান থেকে এটা অ্যাকচুয়ালি এর ফোকাল পয়েন্ট, আর দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুর বলা হয় ভার্চুয়াল। এই যে পয়েন্টটাতে যেটি মিট করছে, এই পয়েন্টটা, সুতরাং এর ডিস্টেন্সটাকে বলা, এবং এটা সবসময় সোজা হবে। যেটা আমরা আগেরটা দেখলাম, এটা সবসময় উল্টানো হচ্ছে, এই যে এটা অ্যাকচুয়ালি উল্টো আছে, যেদিকে আছে তার এটা উল্টানো হয়, তো মানে এটা ইনভার্টেড হয়ে থাকে। তার মানে সদ্বিম্ব বা যাকে বলে ভার্চুয়াল, যাকে বলে রিয়েল ইমেজ, সবসময় কী হয়? উল্টানো হয়। বাট এটা সবসময় স্ট্রেট হয়, যাকে বলা হয় সোজা হয়, ইরেক্ট হয়। অসদ্বিম্ব সবসময় ইরেক্ট হয়, এটা কিন্তু যেমন ছিল তেমনই আছে। অসদ্বিম্ব সবসময় সোজা হয়ে থাকে, একে পর্দায় ফেলা যায় না। এর মানে আশা করি এখান থেকে তোমরা দুটো কনসেপ্ট বুঝলে, একটা রিয়েল ইমেজ সবসময় উল্টানো হবে, রিয়েল ইমেজ উল্টানো হবে, আর ভার্চুয়াল ইমেজ কিন্তু সোজা হবে। ওকে, এর পরের স্লাইডে যাব, যেটা আমরা সামনের দিকে যাব, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম। হ্যাঁ, এখানে মোটামুটি এটা হলো। এরপরে চলে আসছে এইটা, যেখানে আমরা বলতে পারি যে ওই নিয়মিত প্রতিফলন অনিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে ওর কনসেপ্টটা তৈরি হলো। এখন যখন কোনো দর্পণে কিছু ল্যাটারাল হয়, যাকে বলা ইনভার্সন হয়, যাকে বলা হয় ল্যাটারাল ইনভার্সন কিছু কিছু ক্ষেত্রে হয়। এগুলো দিয়ে কোশ্চেন অনেক সময় এসেছে, সেই জন্য আমি একবার জাস্ট এগুলোকে ঝালাই করিয়ে দিচ্ছি। ল্যাটারাল ইনভার্সন হয় মানে প্রতিসময় বস্তু, মানে বলতে হবে যে কোনো বস্তু উল্টে যাওয়ার ঘটনাকে, প্রতিবিম্বটা বস্তু সাপেক্ষে উল্টে যাওয়ার ঘটনাকে। যেমন ধরো কিছু কিছু অক্ষর আছে যেগুলো অ্যাকচুয়ালি প্রতিবিম্ব কোনো পরিবর্তন হয় না। তার মধ্যে কী কী রয়েছে? ও, পি, কিউ, আর, ওপি, কিউ, আর, এস টির মধ্যে, এর মধ্যে কোন কোন শব্দের মোটামুটি কোনো প্রতিবিম্ব তৈরি হবে না? সেটা হচ্ছে ও আজ টি। যদি দেখা যায় এই দুটো কিন্তু প্রতিবিম্ব তৈরি হবে না, মানে প্রতিবিম্বে পার্শ্বীয় পরিবর্তন দেখা যাবে না, কারণ এদের ক্ষেত্রে ডান দিক বাম দিক মোটামুটি সবকটা যে ঠিক, মানে এদের মধ্যে কোনো ডান দিক মধ্যে কোনো পার্থক্য নেই। আর বাদ বাকি যেটা অ্যাকচুয়ালি পি, কিউ, আর, এস, এর ক্ষেত্রে এক ধরনের পার্শ্ব পরিবর্তন, এগুলো অক্ষগুলো প্রতিসম নয়, তাই এদের পার্শ্ব পরিবর্তন দেখা যায়। এদের পার্শ্ব পরিবর্তন, ল্যাটারাল ইনভার্সন মানে পার্শ্ব পরিবর্তন দেখা যায়। এদের ডান দিকে রাখলে বাম দিকে রাখে, এরকম দেখা যায়, যাকে বলে ওই যে ইমেজ ফরমেশন তৈরি হতে পারে। ঠিক আছে, ওটি এগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। এখন মোটামুটি
সমতল দর্পণের যদি ওই ক্ষেত্রে যদি কিছু বলা হয়, যাকে বলা হয় প্লেন মিরর, এই স্লাইডটা আমি রেখেছিলাম এই জন্য খানিকটা এই যেগুলো মিস হয়ে যাবে সেগুলোকে একটুখানি আলোচনা করে দেওয়ার জন্য। প্লেন মিরর মানে বলা হয় সমতল দর্পণ। সমতল দর্পণে সবসময় বলতে হবে যে প্রতিবিম্ব যেটা হবে সেটা হবে ভার্চুয়াল। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সমতল দর্পণে সবসময় ভার্চুয়াল প্রতিবিম্ব তৈরি হবে। ভার্চুয়াল মানে কি হয়ে থাকে? ভার্চুয়াল মানে সোজা, ঠিক আছে, ভার্চুয়াল 1 নম্বর পয়েন্ট। আর সমতল দর্পণে মোটামুটি বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব, ইমেজ আর অবজেক্ট আর ইমেজের মধ্যে ডিস্টেন্স সবসময় সমান হবে। অবজেক্ট আর ইমেজের মধ্যে ডিস্টেন্স সবসময় সমান হয়ে থাকে। প্রতিবিম্ব আকার, বস্তুর আকার সমান হয়, সাইজ সেম হয়। 4 নম্বর মোটামুটি আমরা যদি জেনে থাকি সমশীর্ষ হয়ে থাকে, ওই তো যেটা বললাম আমি, সোজা হয়ে থাকে। ভার্চুয়াল হয়, এটাকে বলা হয় সমশীর্ষ, মানে যাকে বলে সোজা, ঠিক আছে। এটা আমাদের 4 নম্বর পয়েন্ট যদি বলা হয়, এটা বলতে পারো। আর কিছু আছে কি? আর কিছু থাকতে পারে যদি, হ্যাঁ, এখানে যদি হচ্ছে প্রতিসম না হয় তাহলে এদের মধ্যে পার্শ্ব পরিবর্তন ঘটবে, আর যদি প্রতিসম হয় তাহলে পার্শ্ব পরিবর্তন ঘটবে না। প্রতিসম যদি না হয় তাহলে যেমন হচ্ছে কি পার্শ্ব পরিবর্তন ঘটবে না কার কার, যেমন ওটি, এগুলো কিন্তু এদের পার্শ্ব পরিবর্তন ঘটছে না, এদের পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আর হ্যাঁ, মোটামুটি আমরা এখান থেকে পেন মিররের কয়েকটা কনসেপ্ট বা কয়েকটা এই জানলাম যেগুলো পরীক্ষা আসতে পারে। এরপরে যেটা চলে যাব সেটা হচ্ছে টাইপস অফ মিরর। টাইপস অফ মিররকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হলো যে বলা হয় যে প্লেন মিরর, আরেকটাকে বলা হয় যে আমাদের এটা হলো আমাদের প্লেন মিরর, আরেকটা হলো আমাদের বলা হয় গলীয় দর্পণ। তো যেটাকে বলা হচ্ছে যে গলীয় দর্পণ, গলীয় দর্পণ কিরম দেখতে হয় মোটামুটি, গলীয় দর্পণের ক্ষেত্রে এটা হলো অবতল আর এটা হলো উত্তল। এখন কেন অবতল কেন উত্তল সেটা আমি যাচ্ছি। প্রথমত ইমেজ ফর্ম বাই দ্য প্লেন মিরর। প্লেন মিররের ক্ষেত্রে ইমেজ কীভাবে তৈরি হয়, এই যে ওই যে 4টে আমি পয়েন্ট বললাম, 4টে পয়েন্টের ব্যাখ্যা এখান থেকে পেয়ে যাচ্ছ। মোটামুটি এদের মধ্যে সাইজ এক হয়ে থাকে, এরা মোটামুটি অ্যাঙ্গেল, এদের নির্দিষ্ট অ্যাঙ্গেলে এরা আপতিত এবং প্রতিফলিত এই মানগুলো সমান হয়। এটা মোটামুটি ভার্চুয়াল ইমেজ তৈরি করে, ঠিক আছে। এরা মোটামুটি ভার্চুয়াল ইমেজ তৈরি করে, এরকম স্টেট হয়ে থাকে, মানে এদের সাইজটা মোটামুটি সেম হয়ে থাকে, আর এদের অবজেক্ট ইমেজ ওই তো মোটামুটি ওই 4টে পয়েন্ট এখান থেকে হয়ে গেল। ইমেজের ডিস্টেন্স আর অবজেক্টের ডিস্টেন্স সমান হয়ে থাকে, ব্যাস হয়ে গেল। এটা মোটামুটি স্ট্রেট হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি ইরেক্ট হয়, মানে সোজা হয়, ব্যাস। ভার্চুয়াল, ইমেজ ইরেক্ট হয়, এই দুটো সোজা হয়, আর এই তো পয়েন্ট, 4টে পয়েন্ট হয়ে গেল। এখানে অবতল দর্পণ, উত্তল দর্পণ। এইবারে আমরা ভালো করে জানবো যেটা, যে একটা যদি আমরা চামক বক্রতলকে নিই, বক্রতল দর্পণ রূপে যদি নিই, বক্রতলের যে মানে বক্রতল দর্পণের বহুল এক ধরনের প্রচলিত গলি দর্পণ যাকে বলা হয়। তো এই দর্পণের প্রতিফলক তলকে যে গলীয় তলকের কেন্দ্র মানে গঠনকারী অংশ হিসেবে ধরা হয়ে থাকে। সেক্ষেত্রে দর্পণ যাদের প্রতিফলক তল, সেই গোলাকার তলকে বলা হয় গলীয় দর্পণ। এখন এই গলীয় দর্পণকে মোটামুটি আমরা দুটো ভাগে ভাগ করি। গলীয় দর্পণের যদি প্রতিফলক তলটা ভিতরের দিকে থাকে, সবসময় জানবে যদি ভিতরের দিকে থাকে গলীয় দর্পণের প্রতিফলক তলটা, এইটা যেমন ভিতরের দিকে আছে, প্রতিফলক তল যদি ভিতরের দিকে থাকে তখন সেটা হবে যেরকম যে কনকেভ মিরর, ওকে। অন্যদিকে গলীয় দর্পণের প্রতিফলক তল যদি বাইরের দিকে থাকে তখন সেটা বলা হবে কনভেক্স মিরর, ওকে। এখন এখান থেকে আমরা লক্ষ্য করছি সেটা কি, যে চামচের, যদি আমরা চামচকে ধরি, তাহলে চামচের যেটি ভিতরের তলটা, যেটা ভিতরের দিকে বাঁকানো অংশটা, সেটাই অ্যাকচুয়ালি অতল দর্পণ হিসেবে ধরা হয়, আর বাইরের দিকে যেটা স্ফীত গোলাকার অংশটাকে অ্যাকচুয়ালি উত্তল দর্পণ হিসেবে ধরা হয়ে থাকে। এই হলো ব্যাপার। এখান থেকে আমরা এটা শর্টে আমরা বলতে পারি। তার মানে যেটা কার্ভ মতো অংশ সেটা অ্যাকচুয়ালি হলো বলা হয় সমতল দর্পণের কি বলে অবতল দর্পণের, অবতল দর্পণের মোটামুটি অতল দর্পণ বলা হয়, আর যেটা অ্যাকচুয়ালি বাইরের দিকে থাকে সেটাকে বলা হচ্ছে যে স্ফীত বাইরের দিকের অংশটাকে বলা হয় উত্তল দর্পণ, ঠিক আছে। তো ওটা অ্যাকচুয়ালি প্রতিপতল হিসেবে কাজ করে, মানে অবতল দর্পণের প্রতিপতলটা অ্যাকচুয়ালি যেটি ভিতরের দিকে থাকে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা বাইরের দিকে থাকে, ঠিক আছে। মানে যদি আমি এখান থেকে বলি যে কনকেভ মিররের ক্ষেত্রে প্রতিফলক তলটা মানে রিফ্লেক্টেড যে এরিয়াটা, এটা ভিতরে থাকে, যেটা আমরা দেখলাম। আর কনভেক্সের ক্ষেত্রে
প্রতিফলক তলটা বাইরে থাকে, ব্যাস হয়ে গেল, কনসেপ্ট ক্লিয়ার। তো এখান থেকে চলে আসছে, বলা হয় যে গোলীয় দর্পণ সম্পর্কে জানার জন্য মোটামুটি আমাদের গোলীয় দর্পণের আলোচনা এখান থেকে জানছি আমরা। গোলীয় দর্পণের যে গোলকের অংশ, ধরো যে গোলকের অংশ, সেই গোলকের মধ্যবিন্দুটাকে বলা হয় মেরু বা পোল বলা হয়। গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুটাকে বলা হয় মেরু বা পোল। এখন গোলীয় দর্পণের পৃষ্ঠতলের উপরে অবস্থান করে। গোলীয় দর্পণ এটা দর্পণের পৃষ্ঠতলের উপর অবস্থান করে, তাই মেরুকে সাধারণত পি অক্ষ দ্বারা প্রকাশ করা, যেটা আমরা পরের স্লাইডে দেখবো এটার ব্যাখ্যা। তাহলে গোলীয় দর্পণ যে গোলকের অংশ, ধরো এটাকে আমরা আঁকছি, যদি আঁকি এরকমভাবে, তা দেখবো এরকম একটা গোল মতো আসছে, যে যে ঠিক আছে, যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র এটা চলে আসছে, যেমন এটাকে বলা হয় ফোকাস, যেখানে এসে মিট করছে। তাহলে যেমন ধরো এখান থেকে আমি অ্যাকচুয়াল ব্যাখ্যাটা দিই, যে গোলীয় দর্পণের প্রতিফলক তল একটা গোলকের অংশ হয় এবং এটা গোলকের কেন্দ্রে আছে, ঠিক আছে। এটাকে বলা বক্রতা কেন্দ্র। পোলটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র আর এর মধ্যে অবস্থান করছে। পোল সম্পর্কে এখানে ব্যাখ্যাটা যেটা দিয়েছে, এটা যেটা দেখলাম, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুটাকে, যেটা প্রতিফলক তল থেকে তার মধ্যবিন্দুটাকে বলা হয় গোলীয় দর্পণের পোল, ঠিক আছে। এটা আমরা এখানে ব্যাখ্যাটাকে এখানে ভুল বললাম, যে প্রতিফলক তলের যে মধ্যবিন্দু থাকে, এইটা প্রতিফলক তল, তার মধ্যবিন্দুকে বলা হয় পোল, আর যে গোলকের অংশটা সেটা হতে পারে এরকম, তাকে বলা হয় কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার। এই যে এটা হলো পোল, এটা অ্যাকচুয়ালি প্রতিফলক তল, এটা অ্যাকচুয়ালি কনকেভের ক্ষেত্রে। তাহলে এই কনকেভের প্রতিফলক তলের যে মাঝখানের অংশটাকে বলা হয় পোল, আর যে গোলকের অংশ তাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। পোল আর এর মাঝখানে থাকে ফোকাস, ঠিক আছে। এটাকে যদি আমরা কার্ভ হিসাবে নিই, এটা ধরো একটা গোলকের অংশ, অ্যাকচুয়ালি সেই গোলকের অংশটাকে সেন্টার অফ কার্ভেচার। এইবারে ব্যাখ্যাটা চলে আসতে আসল, যাকে বলা হচ্ছে তাহলে যে তো এখানে কেন্দ্রবিন্দুটাকে বলা হয় গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র, ঠিক আছে। আর একে আমরা সি অক্ষ দিয়ে প্রকাশ করি, যাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার। এখানে লক্ষণীয় ব্যাপার হলো যে বক্রতা কেন্দ্র দর্পণের অংশ নয়, কিন্তু এই বক্রতা কেন্দ্র কিন্তু দর্পণের অংশ নয়, ওকে। এখন এটা প্রতিফলক তলের বাইরে থাকে, এটা স্বাভাবিকভাবে আমরা তো এখানে তাই দেখছি, যে এই যে প্রতিফলক তলের বাইরেই তো থাকছে না, প্রতিফলক তলের সাথে কোনো সম্পর্ক নেই। এখন যে অবতল দর্পণ যেটা বলা হয়, যে কনকেভ মিররের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র দর্পণের সামনে অবস্থান, সবসময় বক্রতা কেন্দ্র অবতল দর্পণের ক্ষেত্রে সামনে অবস্থান করবে, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে সেটা সবসময় যেটিকে পিছনে অবস্থান করবে। অবতল দর্পণের ক্ষেত্রে এই কনসেপ্ট মনে রাখবে, অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র সবসময় দর্পণের সামনে থাকবে, অপরদিকে উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র সবসময় দর্পণের পেছনে থাকবে। এখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি এখান থেকেই আসে, ঠিক আছে। এইগুলো যদি আমরা লাইন টু বাই লাইন যদি মন দিয়ে পড়ি, তবে কিন্তু আমরা কোশ্চেনে অ্যান্সার করতে পারবো। এখন কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, বলা হয় রেডিয়াস অফ দ্য কার্ভেচার। স্বাভাবিকভাবে যদি এটা এই গোলকের অংশ হয়, এখন এই গোলকের যেটা ব্যাসার্ধ হবে সেটাই হবে বলা হয় ব্যাসার্ধ, বলা বক্রতা ব্যাসার্ধ, তাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। তার মানে আমরা কী জানলাম, প্রথমে জানছি সি, যে গোলকের অংশ, যাকে সিটাকে কী বলা হয়, সিটাকে বলা হয় যে সেন্টার অফ কার্ভেচার, যে গোলকের পার্ট। আরটা হলো যে ঠিক রেডিয়াস অফ দ্য কার্ভেচার অফ দ্য যে গোলকের পার্ট। তারপরে চলে আসছে পি, যেটা অ্যাকচুয়ালি প্রতিফলক তলকের মধ্যবিন্দু, প্রতিফলক তলের মধ্যবিন্দু, ওকে। আর এখান থেকে চলে আসছে যাকে বলা আর, এরপরে চলে আসছে আমরা পি থেকে সি ডিস্টেন্স, যেটা পি থেকে সি দূরত্বটাকে, এটা অ্যাকচুয়ালি বক্রতা ব্যাসার্ধের সমান হয়ে থাকে, তার মানে আর এর মান হয়ে থাকে এদের মধ্যে এই ডিস্টেন্সটা, তার মানে আর ইজ ইকুয়াল টু হয়ে গেল পিসি। পোল টু সেন্টার অফ কার্ভেচার। গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রগামী একটা সরল রেখা যদি আমরা ধরে নিই, মেরু এবং বক্রতা কেন্দ্রগামী যদি সরলরেখা যদি ধরে নিই, সেক্ষেত্রে রেখাটিকে প্রধান অক্ষ বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা এই পিসিটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। এখন মনে রাখবে প্রধান অক্ষটা দর্পণের মেরুতে, দর্পণের উপর লম্ব থাকে স্বাভাবিকভাবে। দর্পণের এই যে প্রধান অক্ষটা দর্পণের মেরুতে, মেরু মানে কোনটা, যেটা প্রতিফলক তলের বলা হয় মিড পয়েন্ট, সেটা মেরু। প্রধান অক্ষটা দর্পণের মেরুতে প্রতিফলক তলের উপর লম্ব থাকে, তাই আমরা দর্পণ সম্পর্কিত যে ব্যাপারগুলো এখান থেকে দেখব, এটা কিন্তু আবার উল্টো হয়ে যাচ্ছে কখন, যখন আমরা উত্তল দর্পণ দেখব। উত্তল দর্পণের প্রতিফলক তলের উল্টো দিকে থাকে, কিন্তু বলা হয় বক্রতা কেন্দ্র। তাই এক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে যে প্রথমে এটা তো গোলক তল হলো, মোটামুটি সূর্য থেকে আগত আলোকরশ্মিগুলো দর্পণ দ্বারা অবিসৃত হয়, তীক্ষ্ণ উজ্জ্বল বিন্দু তৈরি করে।
এবং এক ধরনের আলো বিন্দু কেন্দ্রীভূত করে, সেটা অবতল দর্পণ হয়। এবং এই জাতীয় আলোক বিন্দুটা কি কাগজের তলে ফালির উপরে মোটর সূর্যের ফোকাস তৈরি করে, মানে আলোর বিন্দুগুলোকে এক ধরনের ফোকাস তৈরি করে। তাহলে কেন্দ্রীভূত এই আলোক সূর্যালোকের প্রভাবে উৎপন্ন কাগজকে জ্বালায়। এখন দর্পণের অবস্থানে এ থেকে প্রতিবিম্ব দূরত্ব সম্পর্কে আমরা দৈর্ঘ্যের ফোকাস বা ফোকাল লেন্থ সম্পর্কে জানতে পারি। সেক্ষেত্রে কি হলো যে মোটামুটি একটা অবতল দর্পণের বলা হয় যে উপর এর প্রধান অক্ষের সমান্তরাল কিছু সংখ্যা আলোক রশ্মি আপতিত হয়। এইবারে আমরা ফোকাসটা সম্পর্কে জানবো। সেখানে কি বলা হচ্ছে যে প্রতিফলিত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলনের পর আলোকরশ্মিগুচ্ছগুলো আসছে, ঠিক আছে, আসছে 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 এখানে প্রতিফলক তল, এটা অবতলের ক্ষেত্রে প্রতিফলক তল। প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। যখনই মিলিত হচ্ছে তাকে বলা হয় যে এই বিন্দুটাকে বলা হয় ফোকাস। এখন প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মিগুলো একটা উত্তল দর্পণ দ্বারা কীভাবে প্রতিফলিত হয় সেটা আমরা দেখব। মোটামুটি প্রতিফলিত রশ্মিগুলো প্রধান অক্ষের বিন্দু থেকে আসছে বলে মনে হয়, ঠিক আছে, এবং এই বিন্দুটাকে উত্তল দর্পণে ফোকাস বলা হয়। অ্যাকচুয়ালি সদ্বিম্ব পরিত হচ্ছে, ঠিক আছে, তাই না? কারণ বলা হয়েছে যে মুখ্য ফোকাসটা মোটামুটি মুখ্য ফোকাসটিকে এফ অক্ষ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে, এবং গোলীয় দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যবর্তী যে ডিস্টেন্স থাকে তাকে বলা হয় পোল টু, যাকে বলা হয় পোল টু তার মানে পিএফ এর ডিস্টেন্সটাকে বলা হয় ফোকাস দূরত্ব, বলা হয় ফোকাস দূরত্ব। এটাকে আমরা ছোটো হাতের এফ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এখন এখান থেকে আমরা অনেক কটা জিনিস জানলাম, সেগুলোকে এবারে আমরা সামারাইজ করব। তো গোলীয় দর্পণের মোটামুটি গোলীয় দর্পণের প্রতিফলক তলটা, ওই যে গোলীয় দর্পণ প্রতিফলক অনেকাংশে গোলাকার হয়ে থাকে, তাই পৃষ্ঠতলের একটা বৃত্তাকার সীমারেখা থাকে, এবং গোলীয় দর্পণের প্রতিফলক তলের বৃত্তাকার সীমারেখাকেই বলা হয় উন্মেষ বা অ্যাপারচার। এইটা দিয়ে কোশ্চেন এসেছিল, ঠিক আছে। গোলীয় দর্পণের অ্যাপারচার কাকে বলা হয়? গোলীয় দর্পণের যে প্রতিফলক তল তার একটা বৃত্তাকার সীমারেখা থাকে, ঠিক আছে, এবং সেই সীমারেখার ব্যাসকেই বলা হয় অ্যাপারচার বলা হয়। সেক্ষেত্রে এমএন, মানে যদি আমরা এই চিত্রটা দেখি, এখানে এম থেকে এন এর যে ডিস্টেন্সটা হচ্ছে সেটাকেই বলা হয় অ্যাপারচার। তার মানে এম এন এর যেটি যে বলা হয় যতটা ডিস্টেন্স সেটাকেই আমরা বলে থাকি প্রতিফলক তলে বৃত্তাকার সীমারেখাটা, যেটা সীমারেখার ব্যাসকে, দর্পণের প্রতিফলক তলের যতটা প্রতিফলক হচ্ছে তার সীমারেখার ব্যাসকে বলা হয়। অর্থাৎ আমরা আলোচনা যদি দেখি সেক্ষেত্রে সমস্ত গলি দর্পণের ক্ষেত্রে দর্পণকে বিবেচনা করো উন্মেষ বক্রতা ব্যাসার্ধ অপেক্ষা সবসময় ক্ষুদ্র। গলি দর্পণে বিবেচনা করো যাদের উন্মেষ, এমন সব গলি দর্পণকে বিবেচনা করো যাদের উন্মেষটা বক্রতা ব্যাসার্ধ অপেক্ষা ক্ষুদ্র। মানে বক্রতা ব্যাসার্ধ কী হচ্ছে, ধরো এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, সেন্টার অফ কার্ভেচার যদি এইটা হয়, এটা যদি পোল হয়, মাঝখানে এটা ফোকাস হচ্ছে, ঠিক আছে, তাহলে এখান থেকে এটার যেটা ডিস্টেন্স হচ্ছে সেটাই তো আর, সেটা ইজুকাল টু পিএফ। এটা পি ছিল, এটা হচ্ছে সি ছিল, এটা পিসি, এটা হলো এফ, ঠিক আছে। এই পিএফ এর ডিস্টেন্সের মান কত? পিএফ এর ডিস্টেন্সটা হলো ছোটো হাতের। তার মানে আমরা এখান থেকে এটাই বলতে পারছি, যদি টোটাল পিসিটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা সিএফ একটা পিএফ, ওকে, যেখানে আর পিসি মানে আর, ঠিক আছে, তাহলে আর এর টোটাল মানটা কত হচ্ছে? আর এর মান তখন পাবো যদি আমরা এটাও এফ এটাও এফ, দুটো এফকে অ্যাড করি তবেই তো পাবো, সেজন্য এটার নাম হচ্ছে 2f। এখন ব্যাপারটা এরমভাবে প্রকাশ করা হচ্ছে, মোটামুটি যে গলিত মানে বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য যদি এফ হয় তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে সম্পর্ক হয়ে থাকে আর ইজ ইকুয়াল টু 2f অথবা এফ ইজ ইকুয়াল টু r/2, মানে ফোকাস দৈর্ঘ্যের মান মোটামুটি বক্রতা ব্যাসার্ধে অর্ধেক হয়ে থাকে। তো এদের মধ্যে সম্পর্ক হয়ে থাকে। মোটামুটি বলছে যে ক্ষুদ্র উন্মেষ বিশিষ্ট গলীয় দর্পণে সবসময় উন্মেষকে ছোট হতে হবে, উন্মেষটাকে বক্রতা ব্যাসার্ধের থেকে ছোট হতে হবে, উন্মেষকে বক্রতা ব্যাসার্ধের থেকে ছোট হতে হবে, উন্মেষকে সবসময় ছোট হতে হবে কার থেকে? বক্রতা ব্যাসার্ধ থেকে, তবেই কিন্তু একটা গলীয় দর্পণকে আমরা বিবেচনা করতে পারবো। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে যদি বক্রতা ব্যাসার্ধ আর হয় এবং এর ফোকাস দৈর্ঘ্য এফ হয়, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আর ইজ ইকুয়াল টু 2f, ওকে। এখন এটা বোঝা যাচ্ছে যে কোনো গলীয় দর্পণের মুখ্য ফোকাসটা যেটা এফ হয় সেটা মেরু বক্রতা কেন্দ্রের ঠিক মাঝখানে অবস্থান করছে। মানে এই যেটা আমি বলছিলাম, এই যেটা এফ সেটা সবসময় কার মাঝখানে? বক্রতা কেন্দ্র আর ফোকাস পোলের মাঝখানে অবস্থান করছে। ব্যাস, এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার। আশা করি এখান থেকে কোনো কোশ্চেন দিলে তোমাদের আটকাবে না। এর পরের স্লাইডে এর পরের কনসেপ্টে চলে যাবো, সেটা হলো গলীয় দর্পণের দ্বারা প্রতিবিম্ব গঠন। তো আমরা এতক্ষণ ধরে তো যেটি গলীয় দর্পণের দুটো ভাগ করলাম, প্রথমে একটা হচ্ছে কি ভিতরের দিকে প্রতিফলক তল যাকে বলা অবতল, আর একটা বাইরের দিকে প্রতিফলক তল যাকে বলা উত্তল। এটা উত্তল, এটা অবতল, এটা অ্যাকচুয়ালি যেটি ভেতরের দিকে প্রতিফলক তল, তার মানে এর বাইরেটা অ্যাকচুয়ালি এরম গিজ হবে, আর এর ক্ষেত্রে যেরকম যে এর বাইরের দিকে প্রতিফলক তল তার মানে এর ভিতরের দিকটা এরকম গিজ হবে, ঠিক আছে।
তো এবারে এরা কি করে লাইট মানে প্রতিবিম্ব তৈরি করছে সেটা দেখব। তো সমতল দর্পণের ক্ষেত্রে কি বলেছিলাম, সবসময় সমতল দর্পণে ভার্চুয়াল প্রতিবিম্ব তৈরি হয়। তাই সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব প্রকৃতির অবস্থান আপেক্ষিক আকার সম্পর্কে আমরা জেনেছি। সেক্ষেত্রে গোলীয় দর্পণের গঠিত প্রতিবিম্ব কীভাবে সেটা সম্পর্কে জানবো। যেমন ধরো বস্তুর মানে বিভিন্ন অবস্থানে অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব মানে বিভিন্ন হয়, সেটা সৎ হতে পারে, অসৎ হতে পারে, আবার ছোটো হতে পারে বা বড় হতে পারে। সেক্ষেত্রে আমরা জানবো, সেটা আমরা দেখবো স্লাইডের মাধ্যমে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনভেক্স মিররের ক্ষেত্রে। কনভেক্স মিররের ক্ষেত্রে প্রতিফলক তলটা বাইরে থাকছে, তাহলে এর অ্যাকচুয়ালি প্রতিবিম্বটা বাইরের দিকে থাকছে। এর অ্যাকচুয়ালি মানে আমরা কি জেনেছিলাম, যে অবতল দর্পণের ক্ষেত্রে জেনেছিলাম কি, যে বক্রতা কেন্দ্র সেন্টার অফ কার্ভেচারটা কোন দিকে থাকে, যেদিকে প্রতিফলক তল থাকে, ঠিক আছে। বাট এর ক্ষেত্রে উল্টো হচ্ছে, প্রতিফলক তলের উল্টো দিকে, মোটামুটি প্রতিফলক তলটা উল্টো দিকে থাকে, সেন্টার অফ উল্টো দিকে সেন্টার অফ কার্ভেচার থাকে। ওকে, তারপরে স্লাইডে চলে যাই। ওই যেটা আমরা তখন ওই সদ্বিম্ব অসদ্বিম্ব যখন আগে যেটা পড়িয়ে এলাম, হ্যাঁ, এবারে ওই সমতল দর্পণের ক্ষেত্রে সোজা প্রতিবিম্ব গঠিত হয়। এইবারে সদ্বিম্ব আর অসদ্বিম্বর ক্ষেত্রে মোটামুটি আমরা জানছি যে সমতল দর্পণে সবসময় অসদ্বিম্ব তো তৈরি হয় এবং সোজা প্রতিবিম্ব তৈরি, এটা তো আমরা তাকে জেনেছি। বস্তুর উচ্চতা প্রতিবিম্ব উচ্চতা সমান হয়। সেক্ষেত্রে আমরা কি দেখব, প্লেন মিররের ক্ষেত্রে যখনই কিছু দেখছি, এই একটা প্রতিবিম্ব ধরে একটা অবজেক্ট আছে, সমতল দর্পণে এর প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ঠিক আছে। অসৎ প্রতিবিম্ব যেটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। সদ্বিম্বের ক্ষেত্রে কি হতো, মিলিত হতো। অসৎ বিম্বের ক্ষেত্রে তো যেটি মিলিত হয় না, মানে আপাতনের পর, সেজন্য এটা অ্যাকচুয়ালি সোজা হবে প্রতিবিম্বটা এবং উচ্চতা সমান, এবং সেটা সোজা হবে প্রতিবিম্ব এই বস্তু উচ্চতা প্রতিবিম্ব উচ্চতা সবসময় সমান হবে। হয়ে গেল এখান থেকে হচ্ছে। এবার ভার্চুয়াল ইমেজ আর রিয়েল ইমেজের মধ্যে পার্থক্য কি, মোটামুটি ভার্চুয়াল ইমেজ ওয়েভস ডাইভার্জ হোয়েন দে হিট দ্য মিরর ইন দ্য প্লেন মিরর। সবসময় প্লেন মিররের ক্ষেত্রে অলওয়েজ প্লেন মিররের ক্ষেত্রে হয় ভার্চুয়াল ইমেজ হবে। আর কি হয় কনভেক্সের ক্ষেত্রে, কনভেক্স মিরর মানে উত্তল দর্পণের ক্ষেত্রে মোটামুটি হয়ে থাকে। আর কার ক্ষেত্রে হয়, প্লেন মিররের ক্ষেত্রে মোটামুটি ভার্চুয়ালটা হয়ে থাকে। উত্তর দর্পণে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্চুয়াল ইমেজটা হয়। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজের মধ্যে পার্থক্য দেখবো। রিয়েল ইমেজ বলতে হবে যে হোয়ার লাইট অ্যাকচুয়ালি কনভার্জ টু এ পয়েন্ট। এ কী করে, আলোকবিন্দুকে একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসে, মানে স্ক্যাটার জিনিসটাকে কনভার্জ করে, একত্রিত করতে সাহায্য করে। বাতি কথা, একত্রিত করতে সাহায্য করে। কে করে এটা, রিয়েল ইমেজ এ করে কে, কনভার্জ, মানে এটা আপতিত আমাদের অবতল দর্পণ, অবতল দর্পণের তো হয় রিয়েল ইমেজ হয়। ভার্চুয়াল ইমেজটা কোথায় হয়, ভার্চুয়াল ইমেজ যখন কনভার্জ, এটা অ্যাকচুয়ালি কী করছে, ডাজ নট কনভার্জ, এটা অ্যাকচুয়ালি ডাইভার্জ করে থাকে, মানে স্ক্যাটার করে দেয়। সেই জন্য এর এক্সাম্পলগুলো এটা হলো ডাইভার্জ করে ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে, এবং এর ক্ষেত্রে ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, মানে ওই যে ভার্চুয়াল ইমেজের যে কাজটা হয়ে থাকে, ঠিক আছে। ভার্চুয়াল ইমেজে কিন্তু অ্যাকচুয়ালি যে বলা হয় সোজা হচ্ছে, দেখো এটা কিন্তু ইরেক্ট হচ্ছে, উল্টানো। অবতলের ক্ষেত্রে উল্টানো হয় প্রতিবিম্বটা, সৎ প্রতিবিম্ব যেটা, আর এ কিন্তু সোজা হয় এবং উত্তল, ঠিক আছে। এটা সোজা হচ্ছে, আকারে ছোট হয়, আকারে সমান হবে প্রতিবিম্ব, আর এর আকার অ্যাকচুয়ালি সমান হবে, ঠিক আছে। যাই হোক, তারপরে চলে আসছে আমাদের পরের স্লাইডে চলে যাব, যেখানে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন বস্তুগুলো দেখব। তো ওই যে আমরা ওই পিরিয়ড এটা দেবো, মানে এখানে অ্যাকচুয়ালি টেবিলটা দেখবো এবং তার সাথে ওই ছবিগুলো দেখব। যদি বস্তুর অবস্থান অসীমে থাকে, অনেক দূর থেকে বস্তু আসে, তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে। এই প্রতিবিম্বটা কী হবে, একদম ছোট হবে এবং বিন্দু আকারের হবে। স্বাভাবিকভাবে অনেক দূর থেকে আমরা জিনিস দেখতে পাচ্ছি, সৎ এবং অবশিষ্ট হবে। বেশ, হয়ে গেল সৎ প্রতিবিম্ব। তাহলে ঠিক আছে, মানে রিয়েল ইমেজ তৈরি হবে। এটা অ্যাকচুয়ালি কার ক্ষেত্রে হচ্ছে, এটা আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখছি, ঠিক আছে। এরপর চলে আসে, যদি সেন্টার অফ কার্ভেচারের পিছনে বস্তু অবস্থান করে, সেন্টার অফ কার্ভেচার যেমন থাকে তার যদি পেছনে অবস্থান করে, সেক্ষেত্রে মানে প্রতিবিম্ব তৈরি হবে কোথায়, ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে। প্রতিবিম্ব কী হবে, ছোট হবে এবং সৎ অবশিষ্ট হবে। আর যদি সেটা সেন্টার অফ কার্ভেচারে থাকে, তাহলে সেটা ফোকাসে তৈরি, মানে সেন্টার অফ কার্ভেচারে থাকবে, আকারে সমান আকারে হবে, অবশিষ্ট হবে। আর যদি সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মধ্যে থাকে, তাহলে সেটা ফোকাস বলতে হবে সেন্টার অফ কার্ভেচারের পিছনে তৈরি হবে,
সেক্ষেত্রে এ বিবর্জিত হবে। আর যদি অতি বিবর্জিত পাওয়ার জন্য সেটা আমাদেরকে ফোকাসে রাখতে হবে, প্রতিবিম্বটা তৈরি হবে অসমে, সেটা অতি বিবর্জিত হবে, সেটা সদ অবশিষ্ট হবে। আর দর্পণের পেছনে তৈরি করতে গেলে একমাত্র অসৎ প্রতিবিম্ব তৈরি হবে কোথায়? দর্পণের পেছনে, সেটা অ্যাকচুয়ালি বিবর্জিত হবে এবং দর্পণের পেছনে তৈরি হবে। এখন এই যে আমরা ছকটা দেখলাম, এই ছকের যাবতীয় ইমেজ, প্রত্যেকটা মানে ইমেজ আমরা সহ দেখব। সেটা কি চলে আসছে প্রথমে দেখো, প্রথমটা কি বলেছিল? বস্তু যদি অসীমে হয়, বস্তু আছে অসীমে, প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? ফোকাসে। 1 নম্বর পয়েন্ট মিললো, 1 নম্বর পয়েন্ট মিললো। আকার ছোট হচ্ছে, আকার ছোট হবে, একদম ছোট হবে, সদবশিষ্ট, ব্যাস। তারপরে বলা হচ্ছে যে যদি বস্তুর অবস্থান সেন্টার অফ কার্ভেচারের পেছনে, তাহলে সেন্টার অফ কার্ভেচার কোনটা? আমাদের এইটা সেন্টার অফ কার্ভেচার। বস্তুর অবস্থান যদি সেন্টার অফ কার্ভেচারের পেছনে হয়, বলা হয় যে সেন্টার অফ কার্ভেচারের পেছনে হয়, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? প্রতিবিম্ব ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে। তাহলে সেন্টার অফ কার্ভেচারের যদি পেছনে হয়, তাহলে প্রতিবিম্ব সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝখানে হবে, মাঝখানে তৈরি হচ্ছে এবং এটা উল্টানো হচ্ছে। এটাই অবশিষ্ট সৎ এবং অবশিষ্ট মানে উল্টানো, ঠিক আছে। মোটামুটি অবতল দর্পণের সব ক্ষেত্রে কিন্তু অবশিষ্টই হয়ে থাকে, ঠিক আছে। এরপর যেটা দেখছি আমরা সেই মোটামুটি এটা এর মধ্যে অবস্থান করছে ফোকাস। বক্রতা কেন্দ্রে হলে বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে হবে। আর যদি সেন্টার অফ কার্ভেচারে বস্তুটা অবস্থান করে, এই যে বস্তুটা সেন্টার অফ কার্ভেচারে অবস্থান করছে, তাহলে কি হচ্ছে? তাহলে প্রতিবিম্বতা ওই সেন্টার অফ কার্ভেচারে হবে, সেক্ষেত্রে উল্টানো হবে বা সমান আকারে হবে। এইটা দিয়ে অনেক সময় কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর যদি সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে অবস্থান করে, সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে বস্তু অবস্থান করে, তাহলে প্রতিবিম্ব হবে সেন্টার অফ কার্ভেচারের, বলতে বোঝা যে পেছনে। এটা অ্যাকচুয়ালি সেন্টার অফ কার্ভেচারের পেছনে অবস্থান করবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল সেন্টার অফ কার্ভেচারের সামনে, যদি হয় তাহলে কিন্তু সেন্টার অফ কার্ভেচারের মধ্যে অবস্থান করবে। এবং আর এটাকে বলা হচ্ছে যে সৎ অবশিষ্ট হলো। আর যদি ফোকাসে থাকে, যদি প্রতিবিম্ব যদি ফোকাসে থাকে, তাহলে বস্তু যদি ফোকাসে থাকে, তাহলে প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। তার জন্য কি হবে? তার জন্য অ্যাকচুয়ালি অতি বিবর্জিত হবে এবং সৎ অবশিষ্ট হবে। আর যদি পোল এবং ফোকাসের মাঝখানে প্রতিবিম্ব বস্তু অবস্থান করে, পোল এবং ফোকাসের মাঝখানে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? দর্পণের পেছনে তৈরি হবে, দর্পণের পেছনে তৈরি হবে এবং সেটা বিবর্জিত তৈরি হবে, ঠিক আছে। দর্পণের পেছনে এবং সেটা বিবর্জিত তৈরি হবে, ব্যাস। মোটামুটি আমরা এখান থেকে আমাদের ছবি সমেত এক্সাম্পলগুলো দেখলাম কীভাবে কী কন্ডিশনে। তার মধ্যে যদি অনেক সময় কোশ্চেন দেয় যে অতি বিবর্জিত বস্তু পেতে গেলে কী ধরনের প্রতিবিম্ব, মানে কোথায় প্রতিবিম্বকে রাখতে হবে, সেক্ষেত্রে বলতে হবে যে অতি বিবর্জিত পেতে গেলে বস্তুকে রাখতে হবে ফোকাসে। যদি অতি ক্ষুদ্র পেতে গেলে তাহলে রাখতে হবে অসীমে। এই দুটোর মধ্যে হয়ে গেল যে সম্পর্ক। আবার যদি সেন্টার অফ কার্ভেচারের পিছনে পেতে চাই, তাহলে ফোকাসও মানে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে পেতে চাই, তাহলে সেন্টার অফ কার্ভেচারের পিছনে। আর সেন্টার অফ কার্ভেচারের পিছনে পেতে গেলে মধ্যে, তো আমাদের হয়ে গেল। পড়েছে কোনটা? সেন্টার অফ কার্ভেচার হলো সেন্টার অফ কার্ভেচার। আর একটা বলে যেটা হলো 6টা, সেটা হলো পিওএফ এর মধ্যে হলে দর্পণের পেছনে তো। এবং এটা হবে বিবর্জিত এবং অসৎ হবে। একমাত্র অসৎ প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? দর্পণ যখন হচ্ছে গিয়ে পোল এবং ফোকাসের মধ্যে রাখা হয়। এই যে লাস্টেরটা, পোল এবং ফোকাসের মধ্যে যখন রাখা হয়, তখন বস্তুর প্রতিবিম্বটা দর্পণের পেছনে হয়। মোটামুটি পোলে থাকলে দর্পণের পেছনে হবে, ব্যাস। এর পরে চলে চলে যাবো যাকে বলা উত্তল দাও। এখন এর ব্যবহারটা দেখবো। ব্যবহারটা কি? মোটামুটি তীব্র আলোক রশ্মিযুক্ত টর্চ পেতে, সার্চ লাইট পেতে, যানবাহনের হেডলাইটে এগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে। এবং যেটা মুখমণ্ডলে বিবর্জিত প্রতিবিম্ব দেখতে দাড়ি কামাতে দর্পণ ডেবে, মানে সেভিং মিরর হিসেবে ব্যবহৃত হয়। এবং রোগীর দাঁতের বিবর্জিত প্রতিবিম্ব দেখতে দাঁতের ডাক্তাররা মোটামুটি অবতল দর্পণটা ব্যবহার করে। সৌরচুল্লিতে তাপ উৎপাদনের জন্য সূর্যালোককে কেন্দ্রীভূত করতে মোটামুটি এটাকে ব্যবহার করা হয়। তার মানে এর কাজ কি? এর কাজ হচ্ছে কনভার্জ করা, একত্রিত করতে সাহায্য করে এবং জোরে আলো পাওয়া যায়, জোরে আলো, বেশি তাপ উৎপাদন করা যেতে পারে। তারপরে স্লাইডে চলে যাই। অবতল দর্পণ, এই উত্তল দর্পণে তো বললাম, উত্তল দর্পণে যতক্ষণে যে দু ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, মানে কন্ডিশন আছে। সে একটা হলো যদি প্রতিবিম্ব বস্তু অসীমে থাকে, প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে এবং দর্পণের পিছনে তৈরি হবে। সবসময় প্রতিবিম্ব দর্পণের পিছনে তৈরি হয়। দর্পণের সামনে এটা অ্যাকচুয়ালি প্রতিফলক তল। আর প্রতিবিম্ব যতক্ষণে তৈরি হবে দর্পণের যে ঠিক পেছনে, সেক্ষেত্রে প্রতিবিম্ব তৈরি হবে দর্পণের, এখান থেকে চলে আসে এই দর্পণের পেছনে তৈরি হচ্ছে, ঠিক আছে। আর প্রতিবিম্ব মোটামুটি খর্বাকার হবে এবং আকারে ছোট হবে, অসৎ সমশিষ্ট। এটা সবসময় অসৎ সমশিষ্ট হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। আর যখন পোল এবং প্রতিবিম্ব যখন হচ্ছে পোল এবং অসীমের মাঝখানে থাকছে, তখন প্রতিবিম্ব তৈরি হবে পোল এবং ফোকাসের মাঝখানে তৈরি হবে। সেক্ষেত্রে এটা খর্বাকার হবে এবং অসৎ এবং সমশিষ্ট হবে।
এখন মোটামুটি উত্তল দর্পণ এই অবতল দর্পণের এই দুটো কন্ডিশনই আমরা দেখলাম, এই যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে এখানে, এবং সেক্ষেত্রে অসৎ মানে জানবে সমান হবে আর সৎ মানে উল্টানো হবে। এখান থেকে এই কনসেপ্টগুলো কিন্তু মনে রাখতে হবে, এই কনসেপ্টগুলোই অ্যাকচুয়ালি কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে চলে আসছে আমরা উত্তল দর্পণের ব্যাপার। উত্তল দর্পণ মোটামুটি রিয়ার ভিউ বলতে ওই যে আমাদের বলা হয় যে উইং মিরর যেগুলো হয় যানবাহনের পিছনের দৃশ্য দেখার জন্য যেগুলো, সেটা কারণ এদের দৃষ্টিক্ষেত্রটা বড় হয়ে থাকে, সেই জন্য চালকের পক্ষে মোটামুটি পিছনে যানবাহন দেখে যানবাহন চালানো সহজতর হয়, সেক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এই কাজে উত্তল দর্পণে পছন্দ করা হয়। উত্তল দর্পণে সর্বদা সমশীর্ষ এবং ক্ষুদ্রাকার হলেও মানে উত্তল দর্পণ সর্বদা সমশীর্ষ ক্ষুদ্রাকার হলেও প্রতিবিম্ব মানে গঠন করে, আবার এগুলো বাইরের দিকে বাঁকানো হওয়ায় পিছনের দিকে দৃষ্টিক্ষেত্র তো অনেকটা বড় হয়, সেই জন্য অনেকটা বেশি দৃষ্টিক্ষেত্র সম্পর্ক যেটা চালককে সাহায্য করতে পারে। ওকে, তার মানে এটা হলো উত্তল দর্পণ। আমরা এটা এটা অ্যাকচুয়ালি অবতল দর্পণ, এটা হলো উত্তল দর্পণ, ব্যাস হয়ে গেল। তারপরে স্লাইডে চলে যাই, যেখানে আমরা দেখব ওই এখানে কিছু যে ঠিক নিউমেরিক্যালসের ব্যাপারগুলো দেখব। এইটাই অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যদি বলতে পারো, সেটা কিন্তু এইটা, যেখানে আমরা দেখব যে ওই প্লাস মাইনাসের এই ব্যাপার স্যাপারগুলো। এখান থেকে আমি যদি বলি, এটাকে যদি আমি এরকমভাবে ভাগ করে দিই, যেখানে আমরা দুটো ভাগে ভাগ করব। এই যে প্লাস এবং সাইন, বেঁকে গেল, এই হোক, চলে আসছো, এটা প্লাস এবং সাইন। তো এটাকে যদি আমি এক্স অ্যাক্সিস ধরি, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরছি, এটা এক্স এর নেগেটিভ ধরছি, এটা ওয়াই এর নেগেটিভ ধরছি। এখন এটা যদি পোল হয়, এটা পোল, ঠিক আছে। এখানে মোটামুটি আমরা দেখব বস্তুকে সর্বদা দর্পণের বাম পাশে রাখা হয়, যে কোনো বস্তুকে, ঠিক আছে, সবসময় বাম পাশে থাকবে। এবং এটা বোঝা যায় বস্তু থেকে আলো বাম পাশ থেকে দর্পণে উপাপতিত হয়। এখন প্রধানত সমান্তরাল দৈর্ঘ্য আলোক দর্পণের মেরু থেকে মাপা হয়। তো মূল বিন্দু থেকে ডান দিকে, মূল বিন্দু থেকে ডান দিক মানে এটা, এগুলো প্লাস সাইন, মূল বিন্দু থেকে ডান দিকে মোটামুটি পরিমাপ করে দৈর্ঘ্য সমকে ধনাত্মক ধরা হয়। আর মূল বিন্দু থেকে বাম দিকে যদি করা হয়, যদি এই দিকে যাওয়া হয়, সে এটা হচ্ছে মাইনাস সাইন, এটা প্লাস সাইন, এটা মাইনাস সাইন। এখন প্রধান অক্ষের উপর দিকে এদিকে প্লাস সাইন, এদিকে মাইনাস সাইন, ঠিক আছে। এইবারে যেটা যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়াল ফর্মুলা যেটা হয় 1/v 1/u = 1/f, যেখানে v কে আমরা বলে থাকি কি বস্তু দূরত্ব, অবজেক্ট, আর এটাকে v কে বলা হয়, u কে বলা থাকি বস্তু দূরত্ব অবজেক্ট, একে একে এবং v কে বলা হয় ইমেজ। এখন চলে এলো, এখন এখানে সাইন টাইন কি 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 হয়ে থাকে দেখো, এটা একটা দেখিয়েছে গলিত দর্পণের কার্তেসীয় নীতি, ঠিক আছে। এখানে ওই যে সবসময় বললাম বস্তু সবসময় বাম দিকে থাকে, তাহলে ঊর্ধ্বমুখী, এবারে ঊর্ধ্বমুখী উচ্চতাকে বলা হয় ধনাত্মক, বস্তু বাম দিকে থাকে অর্থাৎ বাম দিকে, তার মানে বস্তু সবসময় নেগেটিভ হবে, ইউ অলওয়েজ নেগেটিভ, ইউর মান সবসময় নেগেটিভ। ওকে, বস্তু সবসময় বাম দিকে থাকে, তো বাম দিক থাকে মানে এটাকে যদি আমরা পোল ধরছি, এই যে পয়েন্টটা, ওই যে আমি আবার যদি পয়েন্টটাকে দেখাই, এটা পয়েন্ট, এটা পোল, এদিকে প্লাস, ওপরে প্লাস, ঠিক আছে, এদিকে মাইনাস, এদিকে মাইনাস, যদি এরমভাবে আমি ধরি, তাহলে কিন্তু হচ্ছে আমার ইউ সবসময় নেগেটিভ, ইউ অলওয়েজ নেগেটিভ সব ক্ষেত্রে, সেটা তোমার উত্তল হোক অথবা অবতল হোক, উত্তল বা অবতল, ইন বোথ কেস ইউ সবসময় নেগেটিভ। এরপরে যেটা চলে আসবে সেটা হচ্ছে কি যাকে বলা হয় ভি, এই হ্যাঁ, ইউ মানে অবজেক্ট, অবজেক্ট সবসময় নেগেটিভ। এখন চলে আসছে ভি, প্রতিবিম্ব দূরত্ব বলা হচ্ছে ভি, ভি মোটামুটি দর্পণের যদি পেছনে হয়, প্রতিবিম্ব যদি দর্পণের পেছনে হয়, ধরো প্রতিবিম্ব এটা এটা আছে পোল, ঠিক আছে, দর্পণের যদি পেছনে হয়, এক হবে, এক হবে মানে কি হবে, প্লাস হবে, সবসময় প্লাস, দর্পণের পেছনে হলে প্লাস, আর দর্পণের যদি সামনে হয় মাইনাস হবে। ওকে, ব্যাস, এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার। তার মানে আমরা এখান থেকে ভির মানটা জানলাম। এখন প্লাস মানে বুঝতে হবে
ভিউর মান পজিটিভ মানে বুঝতে হবে সেটা দর্পণের পেছনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ঠিক আছে, আর এখানেই দেওয়া আছে মোটামুটি যে মেরু থেকে ওই যে আমরা বলেছিলাম মেরু থেকে ফোকাসের দূরত্বকে বলা ফোকাস দৈর্ঘ্য, 3টে রাশির মধ্যে প্রকাশ করা হচ্ছে সম্পর্ক। এখন এফ এর মানটা কি হয়? এফ এর মান যখন যে ঠিক আছে দুটো ধরনের মান হয়, একটা প্লাস হয় যাকে বলা হয় উত্তল দর্পণ, আর যদি মাইনাস হয় অবতল দর্পণ। ঠিক আছে, এখন এটা তো আমরা ধরেছিলাম পোলের বাম দিক ডান দিক। বাম দিক সবসময় বস্তু অবজেক্ট থাকছে, ডান দিক সবসময় ইমেজ তৈরি হচ্ছে, মানে ডান দিক মোটামুটি যে ঠিক ডিস্টেন্সটাকে আমরা ধনাত্মক ধরছি। সেক্ষেত্রে বক্রতল ব্যাসার্ধ যেটা আর, সেটা অ্যাকচুয়ালি কী হয়ে থাকে? বক্রতল ব্যাসার্ধ সেক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে পজিটিভ হয়, পজিটিভ মানে উত্তল দর্পণ, আর যখনই হবে নেগেটিভ হবে সেটা হবে অবতল দর্পণ। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে কি ইউ সবসময় বাম দিকে থাকে, সেই জন্য ইউ নেগেটিভ হয়। বাদ বাকি ভি দর্পণে ভি যদি মানে মান যদি পজিটিভ হয় আমরা বুঝবো সেটা দর্পণের পেছনে প্রতিবিম্ব তৈরি হয়েছে, যদি নেগেটিভ হয় তো আমরা বুঝবো দর্পণের সামনে প্রতিবিম্ব তৈরি হয়েছে। ব্যাস, এখান থেকে হয়ে গেল ইউ ভি। আর এখান থেকে আর এর সাথে এফ এর সম্পর্ক কী হয়ে থাকে? এফ ইজ ইকুয়াল টু আর বাই 2। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে। এবার চলে আসছে পরের স্লাইডে, যেখানে আমরা দেখবো যে ম্যাগনিফিকেশন কাকে বলা হয়। ম্যাগনিফিকেশন মানে কিছুই না, গলীয় দর্পণের বিবর্তন। যে বলা হয় যে গলীয় দর্পণ দ্বারা সৃষ্ট বিবর্ধন বস্তুর আকার সাপেক্ষে প্রতিবিম্বটা কতটা, বস্তুর আকারের সাপেক্ষে মানে প্রতিবিম্বটা কতটা বড় হয়েছে সেটাকে বলা হয় যে পরিমাপ করা হয়। ধরো একটা বস্তু ছিল এরকম, প্রতিবিম্ব তৈরি হয়েছে এরকম এতটা বড়, তো যে কতটা বড় হয়েছে সেটাকে মাপার জন্য প্রতিবিম্ব উচ্চতা এবং বস্তুর উচ্চতা অনুপাতকে বলা হয় বিবর্ধন। তো বিবর্ধনের ক্ষেত্রে কী হয়? প্রতিবিম্ব উচ্চতাকে এইচ ড্যাশ আর বস্তু উচ্চতাকে এইচ দিয়ে মাপা হয়, এইচ ড্যাশ এবং এইচ, এটা হলো এম এর মান। এখন এমকে আমরা বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব আকারের সাথে বিবর্ধনের কম্পেয়ার করতে পারি। সেক্ষেত্রে সম্পর্ক যেটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সম্পর্ক, এইচ ড্যাশ বা এইচ ইজ ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব বা বস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ। তাহলে এটা অ্যাকচুয়ালি প্রতিবিম্ব দূরত্ব, এটা প্রতিবিম্ব দূরত্ব, আর এটা হচ্ছে বস্তু দূরত্ব। এখন তোমরা এখানে অ্যাকচুয়ালি আমরা কি জানবো? এখানে অ্যাকচুয়ালি যেটা জানবো সেটা হচ্ছে গেছে এম এর মান যদি নেগেটিভ হয়, জানবে এখান থেকে, তাহলে এখানে তো দেওয়া আছে নেগেটিভ, তাহলে এম এর মান যদি নেগেটিভ হয় তখন কি হবে? প্রতিবিম্বটা কি হবে? সৎ না অসৎ? তখন প্রতিবিম্ব হবে রিয়েল বা সৎ। রিয়েল প্রতিবিম্ব কি হয়? উল্টানো হয়। আর যদি এম এর মান পজিটিভ হয় প্রতিবিম্ব কি হবে? ভার্চুয়াল হবে এবং প্রতিবিম্ব সোজা হবে। ব্যাস, হয়ে গেল এই পর্যন্ত। এইবারে বস্তুর উচ্চতাকে আমরা ধনাত্মক হিসেবে যেহেতু ধরেছি, বস্তুর উচ্চতাকে ধনাত্মক এখানে আমরা যদি লক্ষ্য করি মানে কেন না বস্তু সাধারণত যেটি প্রধান অক্ষে ঊর্ধ্বমুখে অবস্থান করে। ঠিক আছে, মানে ওই যে বস্তুর যে উচ্চতাটা আমরা দেখছিলাম এটা তো ঊর্ধ্বমুখে অবস্থান করছে, তার মানে এটাকে আমরা দেখে যেটিকে ধনাত্মক ধরছি। তাই অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতাকে ধনাত্মক ধরা হয় উচিত অসৎ যে বস্তুর ক্ষেত্রে। আর যদি সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে এটাকে ঋণাত্মক ধরা হয়। সেক্ষেত্রে বিবর্ধনে ঋণাত্মক চিহ্ন যেটা বোঝায় সেটা প্রতিবিম্ব হয়েছে দিয়ে বলা হয়। তার মানে অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতাকে ধরা হয় ধনাত্মক। যখন ভার্চুয়াল হবে, যে কোনো ভার্চুয়ালের ক্ষেত্রে প্রতিবিম্বের ক্ষেত্রে ইমেজের যে হাইট হয় সেটা হচ্ছে ধনাত্মক হয়। ঠিক আছে, সেই জন্য অ্যাকচুয়ালি ওই এম এর মান যদি পজিটিভ হয় সেটা ভার্চুয়াল, আর এর ক্ষেত্রে কি হয়? ধনাত্মক বোঝায় প্রতিবিম্ব অসৎ হয়। আর সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে এটাকে ঋণাত্মক ধরা হয়, সেই জন্য বিবর্ধন ঋণাত্মক চিহ্নটা, এই জন্য নেগেটিভ সাইনটা দিয়ে প্রতিবিম্ব রিয়েল সৎ প্রতিবিম্ব হচ্ছে, আর এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? ইউ সবসময় হবে নেগেটিভ, ভির মান হচ্ছে দুটো, একটা প্লাস একটা মাইনাস। প্লাস মানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে দর্পণের পেছনে, মাইনাস মানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে দর্পণের সামনে। বক্রতল ব্যাসার্ধকে বলা হয় ক্যাপিটাল আর। বক্রতল ব্যাসার্ধ ওই বললাম, বক্রতল ব্যাসার্ধ প্লাস মানে কি হচ্ছে? উত্তল দর্পণ। বক্রতল ব্যাসার্ধ মাইনাস মানে হচ্ছে অবতল দর্পণ।
ফোকাস এফ এর মান, একইভাবে প্লাস মানে উত্তল, কনভেক্স, মাইনাস মানে কনকেভ। ওকে, এরপরে চলে আসছি আমরা দুটো এক্সাম্পল ছিল ওখানে, ওই এক্সাম্পল দুটোই দেখবো। তো একটা গাড়ির মোটামুটি পিছনের দৃশ্য দেখতে বলা হয় রিয়ার ভিউ, ব্যবহৃত হয় দর্পণের বক্রব্যাসার্ধ 3 মিটার, এবং সেক্ষেত্রে দর্পণ থেকে 5 মিটার মানে এর আর এর মান দিয়ে দিয়েছে 3 মিটার, ঠিক আছে, এবং দর্পণ থেকে ডিস্টেন্স দিয়ে দিয়েছে বক্রব্যাসার্ধ মান তাহলে, এবং সেক্ষেত্রে রিয়ার ভিউ দেখছে মানে কি, যেটি উত্তল দর্পণ, তাহলে উত্তল দর্পণে বক্রব্যাসার্ধ কত হয়, পজিটিভ। আর বস্তু দূরত্ব কী হবে, সবসময় ইউর মান সবসময় কী হয়, ইউর মান সবসময় নেগেটিভ হবে, সবসময়, সেটা উত্তল হোক আর অবতল হোক। প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি, তাহলে আমরা জানি কি 1/v + 1/u। এখন কি জানতে চাইছে, প্রথমে প্রতিবিম্বের অবস্থান কোথায়, প্রতিবিম্বের প্রকৃতি কি, প্রতিবিম্বের আকার কত। তাই প্রতিবিম্বের যে ঠিক ডিস্টেন্স এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, আর এর মান জানি, আর এর মান জানি মানে এফ এর মান ওখান থেকে বেরিয়ে যাবে, আর হলো 2f, 2 ইন্টু তাহলে 2f, তাহলে এফ এর মান ওখান থেকে পেয়ে যাচ্ছি, মানে 1.5 হবে, এই যে 1.5 এর মান। এখন 1/v + 1/u + 1/u, এটা আমাদের সমীকরণ 1/f, যেখান থেকে মোটামুটি আমার দরকার কি ভি, 1/v এর মান দরকার, এফ এর মান কত হয়েছে 1.50, আর -1/5, এমনিতে মাইনাস ছিল, ইউ এর মান মাইনাস ছিল, তার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে এই দুটো যোগ করতে হবে, যোগ করলে যা মান আসবে সেটা হলো ভি এর মান। ভি পজিটিভ মানে, ভি হচ্ছে পজিটিভ মানে কি বলা যায়, দর্পণের পিছনে গঠিত হচ্ছে, এটাই জানতে চেয়েছে। ভি পজিটিভ মানে দর্পণের পেছনে গঠিত হয়েছে। এখন বিবর্ধনটা জানতে চাইছে আকার, এইচ ড্যাশ মাইনাস ওই, তার মানে এখানে ভি এর মান কত, পজিটিভ হয়েছে, ভি এর মান পজিটিভ মানে এটা হবে অ্যাকচুয়ালি পজিটিভ, পজিটিভ মানেই কী হবে, বস্তুটা প্রতিবিম্বটা অসৎ, যদি সৎ হতো তাহলে কি হতো, যে ঠিক নেগেটিভ হতো, অসৎ মানে পজিটিভ, পজিটিভ মানে অসৎ মানে ভার্চুয়াল, আর ভি এর মান পজিটিভ মানে পেছনে, প্রতিবিম্ব পেছনে তৈরি হয়েছে, ব্যাস। এই টাইপেরই অঙ্ক মানে বিভিন্ন থাকবে, এবং তার মান এখানে দিয়ে দিয়েছে, কত গুণ বড় হবে, 0.23 গুণ বড় হবে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। বলা হচ্ছে যে বলা হচ্ছে যে 4 সেমি আকারের বস্তুকে 15 সেমি আকারের মানে ফোকাস দৈর্ঘ্যের, তাহলে আকার দেওয়া দিয়েছে, এইচ এর মান 4 সেমি, 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের মোট অবতল দর্পণে রাখা হয়েছে, অবতল দর্পণে ফোকাসের মান কত হয়, -15, আর এখানে তো বস্তু দূরত্ব 25 - 25 হবেই, ঠিক আছে। সেক্ষেত্রে এইচ এর মান কত হচ্ছে 1/v, এখান থেকে 1/v বার করে নিলাম, 1/v বার করার পর ভির মান বেরিয়ে হলো -337.5, মাইনাস ভি এর মান, মাইনাস মানে দর্পণের সামনে গঠিত হয়েছে, দর্পণের সামনে, তাহলে পদ্ধতিকে এবার রাখা হচ্ছে এইচ ড্যাশ মাইনাস সমীকরণ থেকে দেখে পাচ্ছি আমরা মাইনাস এ হবে v/u, সেখান থেকে সমীকরণ দিয়ে পাচ্ছি এইচ ড্যাশ = vh/u, মান দিয়ে প্রতিবিম্বের উচ্চতা হচ্ছে h = -60, মানে মাইনাস মানে বলেছি সৎ প্রতিবিম্ব, ব্যাস। প্রতিবিম্বটা অবশিষ্ট হবে এবং বিবর্তিত হবে, মাইনাস মানে সৎ প্রতিবিম্ব। এম এর মান তো জানতেছি না, এম এর মান দেওয়া আছে, আচ্ছা এম এর মান দেওয়া আছে মানে এইচ ড্যাশের মান যখন যে ঠিক নেগেটিভ, এইচ ড্যাশের মান হচ্ছে নেগেটিভ, মানে ওই মানে যেটা উচ্চতা হচ্ছে আর কি, বস্তুর উচ্চতা যেহেতু ধনাত্মক আর নেগেটিভ, সেক্ষেত্রে বিবর্তিত হচ্ছে অবশিষ্ট এবং যে ঠিক বিবর্তিত হচ্ছে। অসৎ প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বটা এটা ধনাত্মক হবে, আর এটা সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি মাইনাস হবে, সেই জন্য মাইনাস দেওয়া আছে। যাই হোক, মোটামুটি এখান থেকে আমরা এই দুটো কোশ্চেন দেখলাম, এবং খুবই কনসেপচুয়াল ছিল, মোটামুটি যা আমি পড়ালাম তার উপরই থেকে কোশ্চেনগুলো আসবে। এইগুলোকে এই টাইপেরই কোশ্চেন আমি আরও ডিটেলসে গিয়ে আলোচনা করব, তার আগে আমি ওই প্রতিফলন যেটাকে বলা হয় রিফ্র্যাকশন চ্যাপ্টারটাকে কমপ্লিট করব, ঠিক আছে, কারণ আমরা এইগুলোকে স্টেপ বাই স্টেপ যাবো, তাড়াহুড়ো করার আমাদের কোনো দরকার নেই, স্টেপ বাই স্টেপ এগোবো, এবং যে ঠিক আছে ধীরে সুস্থে জিনিসগুলোকে একদম যাকে বলা হয় চিবিয়ে জিনিসটাকে যাতে বুঝতে পারি সেই চেষ্টা করবো। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং আরও আপডেটের জন্য যে ঠিক তৈরি থাকো, আরও অনেক যে ঠিক নতুন ভিডিও নিয়ে আসছি আমি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত ভিডিও এই পর্যন্ত, বলা হয় থ্যাংক ইউ।